আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগকে কি সরকার কোন দিক থেকে ভয় পাচ্ছে, বা শেখ হাসিনা ফিরে আসার ঘোষণাকে কোনোভাবে খুব সিরিয়াসলি নিয়েছে? আর নাহলে হঠাৎ করে শেখ হাসিনার ভাষণ নিয়ে কথাবার্তা, শেখ হাসিনা বক্তব্য প্রচার নিয়ে কথাবার্তা, আমি একটু ওভারঅল বুঝতে চাই শেখ ফরিদ ভাই আপনার কাছে। আবারও আপনাকে ধন্যবাদ, আপনাদের দর্শক সহ এবং আমাদের অতিথি আমাদের আইনবিদ সৈয়দ মামুন ভাই, আপনাকে আবার সালাম, নমস্কার এবং সকলকে শুভেচ্ছা। শুনেন, আপনি বললেন, আপনি এখানে উত্তরও দিয়ে দিয়েছেন যে প্রশ্নবোধক আপনি রেখেছেন, কোনো সন্দেহ নাই। একজন এডিটর হিসেবে তো প্রশ্নই রাখবেন, এটাই স্বাভাবিক। এখানে একটা দাঁড়ি দিতে হবে আর কি অক্ষরটা তুলে দিতে হবে। আওয়ামী লীগকে ভয় পাচ্ছে সরকার, কোনো সন্দেহ নেই। ভয় পাচ্ছে বলেই তো আমরা দেখলাম, যে তাদের যে তাদের প্রভুরা বলে দিয়েছে। জননেত্রী শেখ হাসিনা যেদিন ঘোষণা দিলেন, তারপরেই দেখলাম তাদের প্রভু রাষ্ট্রের প্রতিনিধিরা বলল যে শেখ হাসিনা আর বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না, তার পরিবারও আসতে পারবে না। আরে বাবা, আপনি কে এই কথা বলার? এটা ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ, আমি বাংলাদেশে প্রবেশ করতে পারবো কিনা, আপনি আতিক রহমান পূর্ণিয়া ইলেকশন করতে পারবেন কিনা, সৈয়দ মামুন মাহবুব সাহেব নির্বাচন করতে পারবে কিনা, দেশে আসতে পারবে কিনা, এটা তো ডিসিশন নেবে বাংলাদেশের জনগণ। তো কারো কিছু বলার নাই। কালকে যদি বাংলাদেশের জনগণ মনে করে সৈয়দ মামুন, আতিক রহমান, শেখ ফরিদ বাংলাদেশের রাজনীতিতে ছিল না, থাকবে, আপনি ঠেকাইতে পারবেন না। তাহলে আমাদের তিনজনের, এটা আমাদের নাগরিক অধিকার, আমি বাংলাদেশের রাজনীতিতে আসবো। ইভেন আমার জনগণ আমাকে চাচ্ছে না, কিন্তু আমি রাজনীতি করব, এটা আমার সাংবিধানিক অধিকার। এই বক্তব্য আমাদের প্রতিপক্ষ রাজনীতিবিদেরা বলতে পারে, বাংলাদেশের যে কোনো নাগরিক এটা বলতে পারে। আমার সমালোচনা, আমার যেমন জামাত তো কোনোদিনই চাইবে না বাংলাদেশে আমি রাজনীতি করি, প্রশ্নই আসে না। কারণ আমি তো, যদি কোনোদিন আমি ইলেকশন করি, আমি তো প্রকাশ্যে ঘোষণা দিব যে স্বাধীনতা বিরোধীদের ভোট আমার দরকার নেই, আমি চাইবই না তাদের কাছে, যাবও না তার কাছে, প্রশ্নই আসে না। আমার স্বাধীনতা বিরোধীদের ভোট নিয়ে আমাকে এমপি হইতে হবে, ওই রাজনীতি আমি কোনোদিন করবো না, সম্ভবত সেই জন্য কোনোদিন রাজনীতি করতে পারবো না, বা আমাকে রাজনীতি কেউ নিবে না, বা আমি যাব না। আমি প্রকাশ্য বলবো, আমার অবস্থান সুস্পষ্ট। এটা আমার যেমন বলার অধিকার আছে, তেমনি জামাতিদেরও অধিকার আছে বলার যে শেখ ফরিদকে আমরা চাই না, এই লোককে আমরা ইলেকশন করে বলতে পারে সে বাংলাদেশের নাগরিক। কিন্তু অন্য দেশের নাগরিক কিভাবে বলে আমি এটা বুঝে উঠতে পারি না। তাও শুধু নাগরিক হলে, তিনি যদি ইন্টেলেক্ট হতেন, মানে তিনি যদি বুদ্ধিজীবী হতেন, তিনি একজন লেখক হতেন, বা একজন ক্রিটিক হতেন, পৃথিবীর যে কোনো দেশের ক্রিটিক। আমি ভারতের নরেন্দ্র মোদীজিকে নিয়ে আমি সমালোচনা করতে পারি, অমিত শাহকে নিয়ে সমালোচনা করতে পারি, আমি রাহুল গান্ধীকে নিয়ে সমালোচনা করতে পারি, ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে সমালোচনা করতে পারি ক্রিটিক হিসেবে। আমি শুভেন্দু অধিকারী সমালোচনা করতে পারি, হুমায়ুন কবিরের আলোচনা করতে পারি ক্রিটিক হিসেবে, বিং এ ক্রিটিক। কিন্তু বাংলাদেশি হিসেবে আমার এই অধিকার নাই, সে রাজনীতি করবে কি করবে না এটা আমি বলতে পারবো না। আমি তার শত সমালোচনা করতে পারি, আমি সমালোচনা করতে পারি নরেন্দ্র মোদী ভালো পক্ষে বলতে বা মন্দ, আমি বলতে পারি রাহুল গান্ধী ভালো বা মন্দ, আমি বলতে পারি ডোনাল্ড ট্রাম্প ভালো বা মন্দ, কিন্তু আমি এটা বলতে পারবো না তিনি রাজনীতি করবেন কি করবেন না। এই রাইটস তো আমার ভাই নাই, ক্রিটিক হিসেবেও নাই, লেখক হিসেবে, বুদ্ধিজীবী হিসেবেও নাই, আর বাংলাদেশি নাগরিক হিসেবে তো নাই। তাহলে একজন রাষ্ট্রের দায়িত্বে থেকে তিনি কিভাবে এই কথা বলেন? তার মানে যে তার গোলামেরাই এখন ক্ষমতায়। নিঃসন্দেহে শেখ হাসিনার এই বক্তব্য, জননেত্রী শেখ হাসিনার এই বক্তব্য যে আমি ডিসেম্বরে, তিনি এতদিন কিন্তু বলতেন আমি আসবো, তোমরা তৈরি থেকো, আমি আসতেছি, ভয় পেও না, এগুলো বলতেন। এখন তিনি সরাসরি একটা মাস বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরে আসতেছি। তো এটা যে কতটুকু প্রভাব পড়েছে, উপস্থিতি পাচ্ছে না সরকার, ভয় পাচ্ছে, এটা তো পরিষ্কার। তার প্রভুরা ভয় পেয়ে গেছে, তাই এই বিবৃতি দিয়েছে। বরং এই বিবৃতি দিয়ে তুষের আগুনে ফু দিয়েছে। আমাদের সোজা জামালপুরের ভাষায় বলি, তুষের আগুনে ফু দিতে নাই, আগুন ছড়ে যায়। বরং সেই বিদেশি ব্যক্তিগুলো, তাও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলো যখন এই কথা বলেছে, এটা তুষের আগুনে ফু দিয়েছে, তুষের আগুনে হাওয়া দিয়েছে, তুষের আগুনে বাতাস দিয়েছে, এটা ছড়ে যাবে, আরো এটা চিঙ্গারি হয়ে যাবে, এটা স্ফুলিঙ্গ হয়ে যাবে, দাবানলের মতো পরিণত হবে এই ভেটোতে। আর আপনি যার কথা বললেন, ওই নেশৌরি বা গাজাখোর বলা হয়েছে, তাকে নেশাখোর বলা যায়, এখানে আমি আলোচনা করতে আগ্রহী। সে তো বিএনপি করে না। এই যে কি নাম জাহেদ, আমি তাকে, মান্না ভাইয়ের পেতি বাড়া ছিল, সেই পেতি বাড়া থেকে মোটামুটি এখন তারেক রহমানের পাড়াতে পরিণত হয়েছে। এই পদ পেয়ে সে কোনোদিন বিএনপি করেছে?
আপনি তাকে এই যে আপনি মামুন ভাই, আপনি দেখেছেন কোনোদিন তাকে কোনো মিছিলে দেখেছেন? বাংলাদেশের রাজনীতিতে তার বা বিএনপিতে তো তার কোনো এক পয়সা অবদান নাই। এই লোকটা কার কথায়, কার নির্দেশে বা কার সুপারিশে একে মন্ত্রী, প্রতিমন্ত্রী বানানো, প্রতিমন্ত্রী মর্যাদার উপদেষ্টা বানানো হয়েছে? তার তথ্য কোন লোক? একেবারে একটা ফাত্রা লোক। আচ্ছা, এই দেশে 50% মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে আমাদের হিসেবে, তাদের হিসেবে 30-35% সমর্থন করে। সেই দলের নেত্রীর কথা বাংলাদেশে প্রকাশ পাবে কি পাবে না, বাংলাদেশের আইনে কাজ হবে। আচ্ছা, আমাকে ঠেকাইতে পারবেন আপনি? আমাকে ঠেকাইতে পারবেন? আমি তো নৈশ একজন মানুষ। মামুন ভাই বাংলাদেশের এই প্রথম সারির নেতা না, তার কথা আপনি ঠেকাইতে পারবেন? এই যে ইউটিউব চ্যানেল, আপনি এই আতিক পূর্ণিয়ার যে পূর্ণিয়া চ্যানেল, ঠেকাইতে পারবেন? এর বন্ধন আপনি তথ্য উপদেষ্টা ছিলেন, আকল থাকা উচিত যে এতবার একটা দলের এটা বলে বরং আরো তিনি তো প্রচার করলেন তিনি নিজেই। শেখ হাসিনার বিরুদ্ধে যে নিউজ করবেন না আপনি, শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করবেন না, তখন ওটা কি নিউজের মধ্যে আসলো না? আপনি কি করতে চান? এই দেশ গণতান্ত্রিক, এইখানে সবার নিউজ থাকে। আপনার সমস্যা কোথায়? আপনি দলটাকে নিষিদ্ধ করেছেন, দলটাকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, ইলেকশন আসতে দেন না, এমন কেউ বলেছেন কোন ফরম্যাটে আওয়ামী লীগ ক্ষমতা নির্বাচন করতে দিবেন না। হাইরে গণতন্ত্রে ঠিকাদার হয়ে গেছে, তাই না? এ বিএনপির সে তো কেউ না, বরং এই কথা বলে বিএনপির 12টা বাজাইতেছে। এই জায়েদ পাড়া, সে বিএনপির 12টা বাজাইতেছে। এই দায়ভার বিএনপিকে নিতে হবে, সে তো পালায় চলে যাবে যদি তার কপাল ভালো থাকে। যদি মান্না ভাইয়ের পেতি ভাড়া তারেক রহমানের পাড়া জাহেদ, আমি দুঃখিত এই শব্দগুলো উচ্চারণ করার জন্য, কারণ যারা আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ, জয় বাংলা স্লোগান, পতাকা, বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত কথা বলে, তাদের বিরুদ্ধে আমার এই কথা বলার আমার রাইটস, এটা আমার অধিকার আছে মনে করি। তারা এটা না করলে আমিও করতাম না। যাই হোক, এই পেতি পাড়া বা পাড়া, এই যে এর কথাতে কি যায় আসে? এর কথাতে শেখ হাসিনার আগমন ঠেকবে, নাকি শেখ হাসিনার প্রত্যাগমন ঠেকবে, না শেখ হাসিনার রাজনীতি ঠেকবে, না বাংলাদেশ আওয়ামী লীগ ঠেকবে? আর এর কথায় পুনর্বাসন হবে যে বিএনপি আর পুনর্বাসন করবে না। বিএনপিকে বিএনপিকে কে বলছে পুনর্বাসন করতে? আরে বিএনপিকে তো বিএনপির বাংলাদেশ জন্ম না হলে তো বিএনপির জন্ম হইতো না। বিএনপি পুনর্বাসিত হয়েছে, বিএনপি সৃষ্টি হয়েছে ক্যান্টনমেন্ট থেকে। আওয়ামী লীগ জনগণের দল। আমি বলেছি তো, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দৈত্য যে জনগণের তৈরি দৈত্য, যাকে কোনো বোতলে আপনি বন্দি করতে পারবেন না। ভাই জায়েদ পাড়া যদি মনে করে, যারা দেখলে মানুষ মনে করে যে একটা নেশাখোর, একটা এয়ারপোর্টে তারা তো চিনে না যে এই লোকটাকে, তারা বলছে নেশাখোর, সেই লোকের কথাই দেশে মার। সে তো বিএনপির কেউ না, বিএনপি তাকে পুনর্বাসন করবে কি করে? বিএনপির দয়ায় কি আওয়ামী লীগ চলবে নাকি? বা কোন দল, কোন রাজনৈতিক দলের দয়ায় চলে? জনগণের সাথে জনগণের সম্পর্ক রাজনৈতিক দলের। জনগণ যদি চায়, আপনি কে ঠেকাবেন? আপনি পুনর্বাসন করে তার, আর এই পেতি পাড়া মান্না ভাইয়ের পেতি পাড়ার তো কোনো দরকারই নেই, প্রয়োজন 5টা ভোট আছে, তার 5টা ভোট পাবে তার এলাকায়। এই লোক যদি নির্বাচন করে, তার এলাকায় আমার সাথে যদি সে নির্বাচন করে, আমি কুত্তা মার্কা নিয়ে হারাইলে এই জায়েদ পাড়া জামানত থাকবে, কুত্তা মার্কা নিয়ে হারাইলে জামানত থাকবে না। এই লোক লম্বা লম্বা কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির তো এই চলে না, আর এই জায়েদ পাড়া, আর উনি তো বিএনপি করেন না, উনি কেন এই কথা বলেন? উনি যে দায়, উনি টেকনোক্রেটে আসছেন, তিনি কারো দয়া গ্রেস, মানে কারো বাইপাস সার্জারি যেমন করে সেরকম তিনি মন্ত্রী হয়েছেন, ওটা আমরা জানি। বিএনপির কোন লোক তার প্রতি সন্তুষ্ট? এই জুনায়েদ সাকি, এরা কি বিএনপি করে? কিভাবে এরা 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 মন্ত্রী হয়েছিল? সাকির সম্ভবত মন্ত্রণালয়ে তুলে নেওয়া হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কারা? এরা কারো না কারো ফরমায়েশি মন্ত্রী, এরা ফরমায়েশি লোক। এই ফরমায়েশি লোকের কথা আওয়ামী লীগ চলবে? বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি পছন্দ করেন না করেন, মামুন ভাই পছন্দ করুক না করুক, আমি পছন্দ করি না করি, তাতে যায় আসে না। এই দেশে 5 কোটি মানুষ মিনিমাম আওয়ামী লীগকে পছন্দ করে। আপনি তাকে ইলেকশন করতে দিবেন না, বেনামে আসতে দিবেন না। দেশটা কি এই তারেক রহমান আর জাহিদ পাটার বাপের দেশ? পৃথিবীতে যদি কোনো ব্যক্তি বলতে পারে যে এটা আমার, আমরা যারা পৃথিবীর বাংলা যে কোনো দেশে নাগরিক, আমরা বলবো এটা আমাদের দেশ বা আমার দেশ, বড়জোর বলতে পারে আমার দেশ বা আমাদের দেশ, একমাত্র শেখ হাসিনা, শেখ রেহানাই বলতে পারে এই দেশ আমার দেশ, এই দেশ আমার বাপের দেশ। পৃথিবীর এই 2জন মানুষই বলতে পারে, জিন্দা যে 2জন আছে, আর কেউ বলতে পারে না পৃথিবীর। আপনি তাদের এই তারেক রহমান আর জাহিদ পাটার দয়ায় তারা বসে থাকবে, যখন আসবে ঠেকাইতে পারবে? এরা কখনোই পারবে না। প্রশ্ন এই সমস্ত, এর কথা কান দেওয়ার কোনো কারণ নাই। আর আপনি যেটা বললেন যে ভয় পাচ্ছে কিনা, অবশ্যই ভয় পাচ্ছে। তার জন্য তার প্রভু রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা বিবৃতি দেওয়া শুরু করেছে যে শেখ পরিবার, শেখ হাসিনা পরিবার, শেখ হাসিনা আর বাংলাদেশে ঢুকতে পারবে। তুমি কে বে? আমার বাড়িতে আমি ঢুকবো, তুমি কে? 7 সমুদ্র 13 নদীর পাড়ি থেকে আমি শেখ ফরিদ বাংলাদেশে ঢুকতে পারলে শেখ হাসিনা ঢুকতে পারবে না? ঢুকবে, অবশ্যই ঢুকবে। কে তাকে ঠেকাবে? এটা তার সাংবিধানিক অধিকার। আপনি এতদিন না বলছেন যে শেখ হাসিনাকে হেলিকপ্টারে নিয়ে আসো আবার ফিরে, শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ধরবে, আদালতে নিবে, ফাঁসি দিবে, ইত্যাদি ইত্যাদি। আবার
আর এক ফাত্রা এক মহিলা আছে, আমি সরি মহিলাদের বিরুদ্ধে কথা বলি, এক ফাত্রা মহিলা সংসদে দাঁড়িয়ে বলে শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে। কমন সেন্স থাকে, কোনো মানুষের সেন্স থাকলে এই কথা বলে সংসদে দাঁড়িয়ে তাকে ইলেকট্রিক শক দিতে হবে? পৃথিবীর কোন আদালতের আইনে আছে ইলেকট্রিক শক দেওয়া? মানে কত নির্মম, কত বর্বর হলে এরা এরা বলে গণতন্ত্রের দাবিদার। বিএনপি তো কোনোদিনই গণতান্ত্রিক দল ছিল না, চেষ্টা করেছিল, তারা পারে নাই। তবে তারা যদি গণতান্ত্রিক দল হতো, বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য ভালো হতো, কিন্তু হয়ে ওঠেনি। তার জন্য এই কথা বলতে পারে সংসদে দাঁড়িয়ে একজন মহিলা, যে তাও একজন মহিলা হয়ে বলে তাকে ইলেকট্রিক শক। আমার মনে হয় তিনি আরো কিছু বলতে চেয়েছিলেন, সেই শব্দগুলো আমি উচ্চারণ নিজেও করলাম না। তার মনে আরো কিছু ন্যাক্কারজনক পাশবিকতা তার মনে ছিল, যেগুলো তিনি সংসদে বলতে পারেন নাই। আমরা ওগুলো বুঝি। তবে এই ইলেকট্রিক শক যেন তার গায়ে না লাগে, তাকে কেউ না দেয়, এই ব্যাপারে তাকে সতর্ক। এত বড় দুঃসাহস তার। ইভেন ওনাকেও যদি এই কথা বলে কেউ, আমি তো সেটা সমর্থন করতে পারি না। কোন সভ্য লোক সংসদে দাঁড়িয়ে এই কথা বলতে পারে? একজন মানুষ নিন্দা জানায় আরো হাততালি দিয়েছে। এই জামাতি সরকার, এই বিএনপির সরকার, মুসলিম সরকার হাততালি দিয়েছে। স্পিকার সেটা এক্সপান্স করে নাই। কি বেহায়া নির্লজ্জ হলে স্পিকার হলে এই কাজ করে? একজন সাংসদ এই কথা বলা, সেটা আবার লিখিত আকারে থাকে, এক্সপান্স করে না। মিনিমাম আকল থাকা তো দরকার। তো শেখ হাসিনাকে কেউ পারবে না ঠেকাইতে বাংলাদেশের। আচ্ছা, শেখ হাসিনাকে আসতে দিলেন না, ধরে নিলাম, আমি কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বলতে চাই, ধরে নিলাম শেখ হাসিনাকে আসতে দিলেন না, আওয়ামী লীগের লোক আসবে না ক্ষমতা, আমি ঠেকাতে পারবেন? তখন আপনি কেন? তারেক রহমান যদি এই দেশে 17 বছর পর আসতে পারে, এখানে সজীব জয় আসতে পারবে না, এখানে পুতুল আসতে পারবে না, আপনি ঠেকাতে পারবেন? কারো মুরদ আছে ঠেকানোর কোনো শক্তি? আর যাইতে দেন না, আর এক ডিসেম্বর পর্যন্ত বলছে। ধরে নিলাম এই ডিসেম্বর আসে নাই, 27শে ডিসেম্বর আসবে, আপনি ঠেকাতে পারবেন? আগামী 23 জনের মধ্যে বাংলাদেশের নেটো বাহিনী রাখতে হবে আওয়ামী লীগ ঠেকাইতে। আপনি পারবেন না ঠেকাইতে, পারবেনই না। আপনি কে পারবে? কোনো আইন দ্বারা পারবেন না, কোনো সৈনিক দ্বারা পারবেন না, পুলিশ দ্বারা পারবেন না, কারণ জনগণ চাইবে বাংলাদেশে শেখ হাসিনা ঢুকবে দেশে। আপনি ঠেকাবেন কিভাবে? ভয় তো অবশ্যই পাচ্ছে, তার জন্যই তো এগুলো বলতেছে। জি, ধন্যবাদ। জি জি জি, ধন্যবাদ শেখ ফরিদ ভাই। মামুন ভাই, আবারও আপনার কাছে একটা ভিন্ন ইস্যুতে। আমরা গত কয়েকদিন ধরে 23 জুন আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেই দিন এবং এর পরবর্তীতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এর পরিপ্রেক্ষিতে আপনি দর্শকদের কিছু কমেন্ট নিশ্চয়ই দেখেছেন। তারা কমেন্ট করছেন তুরাগ নদীতে একটা ঘটনা ঘটেছে, তুরাগ নদী ঘিরে। একদিকে সরকার পক্ষ থেকে পুলিশ খুব স্ট্রংলি বলছে যে এটা প্রোপাগান্ডা, যারা ছড়াচ্ছে প্রোপাগান্ডা তাদেরকে ধরা হবে। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া প্রত্যেকটাতেই নিউজ হয়েছে যে ওখানে 3 জনের মিনিমাম মরদেহ ভেসে উঠেছে। এই 3 জনের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, 2 জনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে, এবং এই 2 জনের পরিচয় রাজনৈতিক নিশ্চিত হওয়ার মধ্যে দিয়ে ঘটনার ভিন্নতা সামনে চলে আসছে। আমি একটু এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, তুরাগ ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? জি, তুরাগের আগে আমি বলি, আপনি যেটা ডাক্তার জাহেদ যে জি 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 শিওর, তারেক সরকারের তথ্য উপদেষ্টা, উনি বলেছে যে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করবে না। এখন যে যেটা হয় তার মাথায় ওইটাই থাকে। যেহেতু জাহেদকে পুনর্বাসন করেছে তারেক জিয়া, তো ফলে তার মাথায় রাজনীতি করা মানে পুনর্বাসিত হওয়া। থ্যাংক ইউ, সুন্দর উদাহরণ দিয়েছেন, ধন্যবাদ। এবং আমি শেখ ফরিদ ভাইয়ের সঙ্গে একমত, এই ধরনের বক্তব্যগুলোর আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই না। দেখেন, একটা বিষয় আমি গত দীর্ঘ 10-15 বছর ধরে বলছি, যে আপনি মানেন আর না মানেন, আপনি পছন্দ করেন না করেন, বাংলাদেশে 70-75% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এই দুইটি দল, একটি বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি বিএনপি। আমি খুব খুশি হতাম যদি এখানে সরকার এবং বিরোধী দল, বা আমার খুব স্বপ্ন, জানি না আমাদের জীবনে দেখবো কিনা, যে মানে পার্লামেন্টের দুই পাশেই মুক্তিযুদ্ধের লোক থাকবে। এখনকার পার্লামেন্ট দেখলে তো আমার কাছে মাঝে মাঝে ঘাবড়ে যায় আমি, যে এটা কি আফগানিস্তানের পার্লামেন্ট দেখছি নাকি তালেবানদের পার্লামেন্ট দেখছি, ফলে আমি অত আগ্রহ করে দেখিও না। এখন মুশকিলটা হলো যে বিএনপি ঘাবড়িয়ে গেছে অ্যাজ এ হোল, কারণ শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফাঁসির রায় আছে, রাইট অর রং। শেখ হাসিনা যদি বলে আমি দেশে ফিরব, তো বিএনপি তো উচিত হেলিকপ্টার প্লেন সহ নিয়ে গিয়ে নিয়ে এসে জেলে দেওয়া। জেলে দিলে উনি ডিলে কন্ডন করে উনি
আপনার আপিল ফাইল করবেন, আরো অনেক মামলা আছে সেগুলো প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই জন্যই আমার মনে হয় যে আপনার তাকে বিএনপি এইটা কোনো উত্তরই দিচ্ছে না এখন। কারণ আপনাকে আমি শোনেন, আমি পক্ষ বিপক্ষ বাদ দেন, ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে শেখ হাসিনা তো শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি, শি ইজ দ্য ডটার অফ ফাদার অফ দি নেশন বঙ্গবন্ধু শেখ মুজিব। কাছ থেকে যারা তাকে দেখেছে, আমরাও দেখেছি নানা সময়, শি ইজ ভেরি শার্প লেডি, কারেজিয়াস লেডি, পরিশ্রমী, অ্যান্ড শি ইজ এ ন্যাশনালিস্ট, প্রচন্ড জাতীয়তাবাদী। হ্যাঁ, ও ব্যবস্থা ভোটাধিকার বিএনপি ছাড়া দেশ চালানোর চেষ্টা যে উনি এফোর্ট নিয়েছে, নিশ্চয়ই উনি একজন শিক্ষিত মানুষ হিসেবে নিজে এখনই দলের মধ্যে না বলুক, নিজে উপলব্ধি করে যে 18 নির্বাচনটা রাতের নির্বাচন করার দরকার ছিল না। কারণ 18 নির্বাচন যে রাতের নির্বাচন হয়েছে, উন্নয় ভাইয়ের মনে আছে কিনা, উনি কিন্তু 24 নির্বাচনে আওয়ামী লীগের ডামি পদে মনোনয়ন দিয়েই কিন্তু বলেছিল যে গতবারের মতো রাতের কলঙ্ক আমি নেব না, এই জন্য তোমরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতা করো যাতে ভোটটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এগুলো তো দরকার ছিল না, কারণ 91 থেকে 96, 96 থেকে 2001, 2006, 1 থেকে 2006, মাঝখানে 2 বছর গ্যাপ দিয়ে, সেটাও বিএনপির তত্ত্বাবধায়ক সরকারকে পলিউট করার জন্য ওই 2 বছর ফখরুদ্দিনের গভর্নমেন্ট ছিল। অনেকে এটা ভুলে যায়, আমি এটা আগেও বলেছি যে একতরফা নির্বাচন যেরকম 14 সালে হয়েছিল, 2007-এর 22শে জানুয়ারি তদানীন্তন যে বিএনপি রাষ্ট্রপতি বা বাংলাদেশের রাষ্ট্রপতিও ছিলেন বিএনপি পন্থী ইয়াজউদ্দিন সাহেবও একটা নির্বাচনের আবার নিজেই প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছিল, ওনারাও কিন্তু একটা নির্বাচনের তারিখ দিয়েছিল 22 জানুয়ারি, এবং সেটা আওয়ামী লীগ এরশাদকে যখন অযোগ্য ঘোষণা করলো, মহাজোট হিসাবে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা জানুয়ারি 4 কি 5 তারিখে 2007-এ সমস্ত 300 প্রার্থী তুলে নিল, এবং অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনও হয়ে গিয়েছিল। অনেকে ভেবেছিল 22 জানুয়ারি নির্বাচন হবে, একতরফা বিএনপি জিতবে। তো যাই হোক, তারপরে তো 1/11 হলো, নানা ঘটনা। 1/11-এর সঙ্গে আলাপ আলোচনা সবাই করেছে, আলাপ আলোচনা করেই কেউ দেশে গেছে, কেউ ট্রিটমেন্টের জন্য গেছে, কেউ মুসলেকা দিয়ে গেছে। এগুলো তো ফ্যাক্ট, যেগুলো ফ্যাক্ট সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। একজন মমতাময়ী মা হিসাবে বেগম জিয়া কাঁদতে কাঁদতে বলেছে যে আমার ছেলে আর রাজনীতি করবে না, ওকে ট্রিটমেন্ট দিতে দেন। তো ফলে এখানে খুব মানে মোরাল হাইট নেওয়ার স্ট্যান্ড বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই নাই। তারা নানা সময় নানা কৌশল করেছে, কিংবা আমি অন্যভাবেও বলতে পারি, রাজনীতি করতে গেলে নানা কৌশল নিতে হয়। যেরকম বিএনপি এবার বলে যে আমরা কৌশল নিয়েছি যে ইউনূস নির্বাচন দিত না, এই জন্য যা বলতো যে চাঁদও আমরা এনে দেবো, ও বিএনপি রাজি হয়ে গেছে। পার্লামেন্টে কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষে যিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছে যে নির্বাচন আদায় করার জন্য ওরা যা যা সনদে বলেছে আমরা রাজি হয়েছি, আমরা এটা চেয়েছি নির্বাচনটা হোক। আমার দৃষ্টিতে খারাপ না, কারণ ইউনূস সাহেবদের যে মাস্টার প্ল্যান ছিল সেখান থেকে বের করে আনতে তো হবে একটা। এখন আপনি যে তুরাগ নদেরটা বললেন, প্রথমে আমি একটা কথা বলি, আমি আমার চূড়ান্ত রাজনৈতিক শত্রু, ব্যক্তিগত শত্রু বা আমাকে যে আঘাত করেছে, আমি তারও এরকম নিষ্ঠুর মৃত্যু কামনা করি না। নিশ্চয়ই আপনারা দুইজনও করেন না, এইটা মানবিকতা না। দেখেন, আমাকে আমার এক শিক্ষক বন্ধু একটা টলস্টয়ের উদ্ধৃতি পাঠিয়েছে যে when you feel pain then you are alive, অর্থাৎ তুমি যখন নিজে ব্যথা পাও তার মানে তুমি বেঁচে আছো। আর যখন তুমি when you feel pain of others people then you are a human being, যখন অন্যের ব্যথা বুঝতে পারো তার মানে তুমি মানুষ। তো তুরাগে যেটাই ঘটুক, পুলিশ মারুক, বিএনপি মারুক, 2টা তরুণ, এখন পর্যন্ত 3টা বাচ্চা ছেলে মারা গেছে। আমরা তো এত কথার কপকপাচি চাই না। পুলিশ তদন্ত করুক, বা পুলিশ যে 7টা ছেলে মিছিল করেছিল তাকে দাঁড় করিয়ে নিয়ে বলুক কই ওরা তো বেঁচে আছে, বলতো বিয়তে, ঠিক আছে, ওদেরকে আমরা ধরলাম। শুনেন, এখানে আমি একটা কথা বলি, আমি কিছু কথা বলবো, অনেকের পছন্দ হবে না সবারই। আপনি যতক্ষণ আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেছেন, সন্ত্রাস দমন আইন কার্যকর আছে, আওয়ামী লীগ মিছিল করলে পুলিশ গ্রেপ্তার করতে পারে। বিচারে প্রমাণ হলে 2 বছর জেল হবে না, 3 মাস হবে না, 5 বছর, ভিন্ন কথা। কিন্তু আওয়ামী লীগ মিছিল করলে আপনি মারতে পারবেন না। জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়বাদী যুব দল পুলিশ না।
বা স্বেচ্ছাসেবক দল পুলিশ না, এবং এই কথা আজকে আমি নতুন বলছি না। আমার জি, যদি জি। গত 10 বছরের টকশো গুলো দেখেন, আমি আওয়ামী লীগ আমলে বলেছি, যখন দেখেছি আওয়ামী লীগরা রাস্তায় দাঁড়ায়, আওয়ামী লীগের কর্মীরা বিএনপি বা যে কোনো লোকের মোবাইল চেক করতো, তখনই আমি বলছি যে Yes, পাকিস্তান আমলে, হ্যাঁ জি, 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 পাকিস্তান, আমিও জি, জি, আমিও প্রতিবাদ করেছি এটা। থ্যাংক এটা ইউ হয় ভাই, না। পাকিস্তান আমলে লুঙ্গি খুলে পাকিস্তানিরা চেক করেছে যে ও হিন্দু না হিন্দু নাকি? মুসলিম। আর এখন আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দল মোবাইল দেখবে। শোনেন, আপনি রাজনৈতিক আদর্শকে, এই যে ফরিদ ভাই বলে না, দেখেন আমরা অনুচ্ছেদ ৩৮-৭২ দিয়ে, আমি এখনো এটার পক্ষে। আমি মনে করি কোন দেশেই ধর্মভিত্তিক রাজনীতি হওয়া উচিত না, উচিত ধর্মকে না। ব্যবসা করে তারা। কিন্তু আমরা তো এই কথা বলেও তো জামাতকে আটকাতে পারলাম না আমাদের নানা ব্যর্থতার জন্য। আর যেখানে আওয়ামী লীগ একটা বড় শক্তিশালী দল, আমি ধরেন আহ, আহ, সরকার বা আমাদের শেখ ফরিদ ভাইয়ের মাঝখানে থাকলাম। সরকার বলে যে 10-15%, ফরিদ ভাই বলছে 50%, আমি দুইটার মাঝখানে থাকলাম। মাঝখানে থেকে না। ধরেন 35%, 40%, এবার তো ভোটেই দেখা গেছে। জি, সেই 40% জনগোষ্ঠীকে আপনি কি বঙ্গোপসাগর এত বড় যখন ভাসিয়ে দেবেন আপনি? আর যেখানে অলরেডি শেখ হাসিনার মতো এত অভিজ্ঞ নেতৃত্ব, এত উন্নয়ন কাজ করেছে, এত অবকাঠামো, এত মানুষকে সুযোগ দিয়েছে, তারপরও প্রধান দল বিএনপিকে বাদ দিয়ে সরকার চালানো যায়নি, রাইট অর যায়নি। রং, সেখানে Yes. এটা পারবে? আমি তো এখনো মনে করি বিএনপির এই জামাতের খপ্পর থেকে মুক্ত হয়ে তাদের উচিত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। এবং Exactly. পূর্ণিয়া সাহেব, আপনি যেটা প্রায় বলেন না যে আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করলে বিএনপি তো ঘাবড়ানোর কিছু নাই। বিএনপি তো আওয়ামী লীগকে মোকাবেলা করেই গত 15 বছর ধরে রাজনীতি করছে, করেছে, এখন হ্যাঁ। তার ক্ষমতায়। অন্যদেরও ভয় পাওয়ার কিছু নাই। আওয়ামী লীগ যারা করে তারা কি আকাশ থেকে আসে? আমাদেরই ভাই বন্ধু বোনরা করে। আমি যে কথাটা বারবার বলি, বারবার বলবো যতক্ষণ বিএনপির হুঁশ না নড়ে। বিএনপিরাই জনমত যাচাই করুক। ধরেন যে কোনো একটা ফ্ল্যাটে 40টা ফ্ল্যাট আছে, বিএনপি চয়েস করে যে কোনো 10টা ফ্ল্যাটে গিয়ে নিরাপত্তার সঙ্গে জিজ্ঞেস করুক। আপনি জিজ্ঞেস করি। 10টা ফ্ল্যাটের মধ্যে 3টা ফ্ল্যাট পাবেন আওয়ামী লীগ, 3টা ফ্ল্যাট বিএনপি, একটা জামাত, একটা 1.5টা এদিক ওদিক, একটা 2টা সুবিধা মনে করে যে আমরা ওইভাবে রাজনীতি করি না, কিন্তু যে ভালো করবে তার পক্ষে থাকবে। সেই রাজনীতিকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে, ধরেন শেখ হাসিনা যে এনডিটিভির ইন্টারভিউটা আমি দেখেছি, অসাধারণ ইন্টারভিউ দিয়েছেন, চমৎকার করে তার ব্যাখ্যা দিয়েছেন। তো এই ইন্টারভিউ পর তো বিএনপির বলা হচ্ছে যে আমরা কবে আসতে চান, আমরা প্লেন পাঠিয়ে দিচ্ছি, তো ঝামেলা শেষ, এসে আপনি আইনি প্রক্রিয়া মোকাবেলা করেন। আর শেখ হাসিনাও কিন্তু গতকালকের নেত্রী না। হুম। উনি ঘুম থেকে উঠে 15ই আগস্ট জার্মানিতে ছিল, ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে শুনেছে 2 বোন যে তাদের বাবা মা ভাই বোন কেউ নেই, এবং কত বড় বর্বরতা। তারপরও ওই ঘটনা ঘটার একদিন আগেও যে ওখানকার বোধহয় ওনারা বেলজিয়ামে ছিল না কোথায়, যে অ্যাম্বাসেডারের বাসায় ছিল, সে এক মুহূর্তের জন্য তাদের 2 বোনকে কোথাও ছাড়তো না। ধরেন অন্য হাই কমিশনের আমাদের অ্যাম্বাসি লোকরা বেড়াতে নিতে চাইলে ওই অ্যাম্বাসেডার না, 2 কন্যা কোথাও যাবে না, যা করার আমি যত্ন নেব। কিন্তু আপনি নৃশংসতা জানেন তো, যখন ঘটনা আসলো যে বঙ্গবন্ধু কিল্ড হয়েছে সপরিবারে, তখন ওই অ্যাম্বাসেডার আধা ঘন্টা টাইম দিয়েছিল শেখ হাসিনা এবং রেহানাকে যে তোমরা আমার বাড়ি ছেড়ে দাও। বাড়ি ওই ছেড়ে চলে বিদেশ, ওই বিদেশ ভুবে, তখন শেখ হাসিনার বয়স কত, হার্ডলি 30, রেহানা তো আরো ছোট, শেখ রেহানা। তখন এই যে তখন এই যে আমাদের পরে যাকে স্পিকার করলেন শেখ হাসিনা, হুমায়ুন রশিদ চৌধুরী সাহস করে বললাম আমি গাড়ি পাঠাচ্ছি, তোমরা। আমি এটা উদাহরণ দিচ্ছি, তার মানে এই না যে শেখ হাসিনা সব কাজই ভালো হয়েছে, অনেক অন্যায় কাজও হয়েছে, তার জন্য উনি মাসুলও দিচ্ছেন। তো সেদিন থেকে কিন্তু শেখ হাসিনা এই লড়াই চালিয়েছে। এবং তারপরে লন্ডনে আপনার কি নাম, মানে লন্ডনে যেটা পার্লামেন্ট বলে, হাউস অফ কমন, হ্যাঁ হাউস অফ কমন্সে এমপিদের সঙ্গে যোগাযোগ করা, তারপরে দেশে ফেরা, তার লড়াই এরশাদের বিরুদ্ধে, এই সেই। তো সুতরাং এখানে আরেকটা হাস্যকর কথা বলেছে ডাক্তার জাহেদ, যে শেখ হাসিনার নিউজ কে দেয়, আমি তো কোনো নিউজকে দেখতে দেখি না, বাংলাদেশের কোন নিউজ শেখ হাসিনা নিউজ দেয়। এখন জাহেদদের মুশকিল হলো, জাহেদ আওয়ামী লীগ আমলে কোনোদিন একটা ইটের টুকরো খায়নি, সে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কি না কি করতো, আমি ওইভাবে চিন্তামো না, ওই দেখতাম একটা মাইকের মতো একটা নিয়ে বড্ডা বড্ডা কথা বলতো। বলো, সেটাও তো আওয়ামী লীগ আমলে তুমি দেশে থেকেই করেছো। আমি প্রশ্ন করতে চাই ডাক্তার জাহেদকে, আপনি যে এতগুলো কথা বলতেন শেখ হাসিনাকে বাংলাদেশে থেকে,
কারণ বাইরে থেকে যারা করে তাদের কথা বাদ দেন, আপনি তো এই দেশে থেকেই করেছেন। সেগুলোই কথা। আপনি তো এক মুহূর্তের জন্য গ্রেপ্তার হননি, আপনি এক মুহূর্তের জন্য পালিয়ে বেড়াননি। বিএনপি নির্যাতিত হয়েছে অনেক, বিএনপি জাহিদুর রহমান ডাক্তার জাহিদরা তো হয়নি, সেম এজ ডাক্তার আসিফ নজরুল, সবই ডাক্তার। আসিফ নজরুল ঢাকা ইউনিভার্সিটিতে, তাকে কেউ একটা ধাক্কাও দেয়নি যে আপনি আর কালকে থেকে ইউনিভার্সিটিতে আসবেন না, গালি ধাক্কা তো দূরের কথা, গালিও দেয়নি, কিছু দেয়নি। এই যে আমরা অতিরঞ্জিত করি, কিন্তু তার মানে এই না যে বিএনপি নির্যাতিত হয়নি, অনেক হয়েছে, যেটা আওয়ামী লীগের ভুল। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা চাইতে পুলিশ দিয়ে মোকাবেলা করার যে ভুল তারা করেছে তার মাসুল দিচ্ছে। এখন বিএনপি যদি 2 বছর আগের ঘটনা থেকে শিক্ষা না নেয়, তাহলে আমি শেখ ফরিদ ভাই, আতিক ভাই আমরা কি করতে পারি? কিছুই করার নাই, ইতিহাস থেকে আমরা কি ধরেন, বিএনপি কি বোকা? তারেক রহমান নিজের নিজের মেরুদণ্ড ভেঙে গেছে, সেদিন বলে হচ্ছে যে আমার এক্সরে করলে একটা হাড়ও বাঁকা। তো উনি যদি এই উপলব্ধি না নেয়, উনি যদি মনে করে রাজনীতিতে আওয়ামী লীগ বাদে বাংলাদেশ চালানো যাবে, যেটা আওয়ামী লীগ মনে করেছিল বিএনপিকে কোণঠাসা রেখে আমি দেশ চালাবো। কারণ আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, আর তাদের প্রতি আমাদের কোনো ভালোবাসাও না। বাংলাদেশের মানুষ তো এই দুই দলকে পছন্দ করে, বাংলাদেশের মানুষ এই দুই দলকে ঘিরেই তাদের রাজনীতি করে, কোনোটাই কম কোনোটাই বেশি। অন্যান্য সাধারণ মানুষরাও মাঝে মাঝে বিকল্প যে খোঁজেনি তা না। এখন আমি ফরিদ ভাই অনুমতি দিলে ফরিদ ভাইয়ের ভাষা ধার করি। ফরিদ ভাইয়ের ভাবির ছেলেদের অনেকে মনে করেছিল এরা বোধহয় একটা ইয়াং তুর্কি হবে, দেখা গেল না, এরা হচ্ছে জামাতের বাইকো ডাক, এরা হচ্ছে জামাত ছদ্মবেশী। তখন তো মানুষ মুখ ফিরিয়ে নিল। তো এইটা বুঝবে তারা, তারা যখন ঠিক মতো রাজনীতি নামবে, মানুষের কাছে যাক। তো আপনি যেটা বলেছেন, তুরাগের ঘটনা খুব নৃশংস, এবং এরকম ঘটনা করে কেউ পার পাবে না। এটা আমাদের দেশের এত নৃশংস রাজনীতি যদি আমরা করতে থাকি, কিংবা আমি এটা দেখিও নি, ফরিদ ভাই যেটা বললেন যে জনগণের কোটি কোটি টাকায় খরচ করা পার্লামেন্টে দাঁড়িয়ে জনগণের সমস্যা বলা বাদ দিয়ে যদি এই আলাপ ওঠে। হ্যাঁ বলেছেন একজন মহিলা এমপি বলেছেন। হ্যাঁ, আমি আপনার কথাই তো, আপনার উপর পুরো আস্থা আছে আমার। তো এটা যদি এখন পার্লামেন্ট হয় যে ইলেকট্রিক শক দেওয়ার, তাদেরকে তো আমরা ইলেকট্রিক মিস্ত্রি হিসাবে পাঠাইনি পার্লামেন্টে, তাদের যেটা দায়িত্ব দেশের মানুষের ভালো করা। তো আরেকটা আমি একবারই আলাপটা করে দিই, পরে বাকিরা আপনারা আলাপ করলেন। বিএনপি কিন্তু স্থির না, তার প্রমাণ কি দেখেন। আমি যখন ব্যারিস্টার আশরাফের পক্ষে রিট করলাম যে এই যে ডক্টর ইউনূস এবং তার গ্যাং, তার উপদেষ্টারা যে হিউম্যান ট্র্যাজেডি করলো, শিশু হত্যা, এবং আপনারা জেনে খুশি হবেন ইউনূসের বিরুদ্ধে এখন হাইকোর্টে মাত্র একটাই রুল পেন্ডিং আছে, সেটা ব্যারিস্টার আশরাফ পিটিশনার, আমরা তার লয়ার। তো তখনও অ্যাটর্নি জেনারেল, আমরা ওখানে একটা দরখাস্ত ছিল যে ইউনূস সাহেব এবং আসিফ নজরুল্লাহ সহ কেউ যেন দেশ ত্যাগ না করতে পারে, যেটাকে কোর্টের ভাষায় বলে ট্রাভেল রেস্ট্রিকশন। তো অ্যাটর্নি জেনারেল সাহেব ওইটুকুকে খুব বিরোধিতা করলো, বা মহসিন সাহেব একটা তদন্ত চেয়েছিল, সেই রিটেও ওনারা খুব বিরোধিতা করলো। কিন্তু গতকাল তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কি বললো, যে সবচেয়ে দুর্নীতি হয়েছে 18 মাসে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব দুদককে দিয়ে তদন্ত করাতে। তা আপনার তো সালাউদ্দিন ভাই, আপনি যেহেতু লয়ার ব্যাকগ্রাউন্ড, আমি রাজশাহী ইউনিভার্সিটির, আপনি আরো ভালো ঢাকা ইউনিভার্সিটির, ওই অধিকার থেকে ভাই ডাকছি। সালাউদ্দিন ভাই, আপনার তো প্রধানমন্ত্রীকে কষ্ট দেওয়ার দরকার নাই। আমরা যে হাইকোর্টের রুলটা করেছি, সেখানে আমরা প্রেয়ার দিয়েছি যে একটা তদন্ত কমিটি করা, যে ইউনূস কেন এই ট্র্যাজেডি করলো। আপনি ওই তদন্ত কমিটিটা করে দেন, করে দিয়ে ওই তদন্ত কমিটির নেতৃত্বে সবগুলো তদন্ত হোক। শোনেন, সত্য কখনো চাপা থাকে না। ইউনূসরা যে ব্যর্থতা পরিচয় দিয়েছে, যে দুর্নীতি করেছে, ইউনূসের সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ইউনূসকে অনেকেই, বুঝুক না বুঝুক, দূর এত বছর বয়স, মিষ্টি মিষ্টি কথা বলে, ধরেন শেখ ফরিদ ভাই, আতিক রহমান পূর্ণিয়া, মামুন যদি তার ব্যাকগ্রাউন্ড না জানে, তো ফরিদ ভাই বলেন তার 5 মিনিট কথা শুনলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে না? কথা বলে দারিদ্রকে আমরা জাদুঘরে পাঠিয়ে দেব, আমার কিচ্ছু নাই, সব ট্রাস্ট করে লুট করছে। তো অ্যাকচুয়ালি ইউনূসের সরকার একটা মাস্টার প্ল্যান নিয়েছিল, বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করবে, এবং তারা বিএনপির সঙ্গে খেলতে চেয়েছিল, কিন্তু বিএনপির এখানে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আর মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ সহ যারা মুক্তিযোদ্ধারা, তারা মনে প্রাণে জায়নামাজে, মন্দিরে, মসজিদে, গির্জায়, প্যাগোডায় দোয়া করেছে
যেভাবেই হোক নির্বাচন হোক, মানে ওই যে আপনার নুরুল কবির কিন্তু একটা সাহসী কথা বলেছিল ভোটের আগে না পরে, যে রুমাল যেরকম মানুষ গন্ধ হলো একটা ঘরে যায় না, হ্যাঁ, নাকে রুমাল দিয়েও ধানের শীষকে দিয়েছে যাতে জামাত না আসে। কারণ জামাতের নৃশংসতা, আমি কালকে এক জায়গায় বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এই ছেলে মেয়েরা জামাতের নৃশংসতা, মুক্তিযুদ্ধ তো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি 92, 93, 94 জামাতের নৃশংসতা। খালেদা জিয়া প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী ছাত্র দলের 5 জন কর্মী শহীদ হয়েছিল, ছাত্র ইউনিয়নের কর্মী একজন শহীদ হয়েছিল, ছাত্র মৈত্রী জাসদের রক কাটা। আমার এখনো অনেক বন্ধু আছে, বয়স যেহেতু 50 পার হচ্ছে, মাঝে মাঝে ফোন দেয় বিভিন্ন জেলা থেকে যে দোস্ত হাঁটতে পারি না ঠিক মতো। এবং রক কাটা, যে বাংলাদেশের মানুষকে যে রক কাটে, এটার জনক হচ্ছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটার সাক্ষী, রংপুর কারমাইকেল, অর্থাৎ শিবির যেখানেই তারা শক্তি অর্জন করেছে তারা এটা করেছে। এতদিন একটা সৌভাগ্য ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ওইভাবে কাজ করতে পারেনি, এটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দুর্বল রাজনীতির কারণে তারা গুপ্ত ছিল। আর এবার ডক্টর ইউনূস ওই যে জামাতি একটা যে নিয়াজ আহমেদ যে ভিসি বানিয়েছিল, তাকে টাস্ক দিছিল যে ডাকসুতে শিবিরকে জিতানো। আমি আবারও অনুরোধ করব বিএনপিকে যে আপনার রাজনীতিকে মজবুত করার জন্য বিএনপি আপনার উচিত মুক্তিযুদ্ধকে পুরোপুরি লালন করা, মুখে না বলে। কারণ এখন জামাত উন্মুক্ত হয়ে গেছে, কাজে যারা জামাতকে ভোট দেয়, যারা ৭১-এর পরাজয়ের গ্লানিকে মনে ধারণ করে ভোট দেয়, তারা আর আগেকার মতো বিএনপিকে দেবে না। কারণ তাদের বর কন্যা বর পুত্ররা এখন সরাসরি রাজনীতিতে আছে। আজকেও আমি একটা দুর্ভাগ্য দেখলাম, বার কাউন্সিলে তো এখন ইলেকশন বাদে কমিটি করছে, যেটা আপাতত করছে, কিন্তু বার কাউন্সিলে বিএনপি অ্যাডহক কমিটি করেছে জামাতের ৩-৪ জন লয়ার নিয়ে, যেটার কোনো প্রয়োজন ছিল না। এখন পার্লামেন্টকে যে অনেকে বলে যে এটা এক দলের পার্লামেন্ট, তো তাই তো মনে হচ্ছে, সব জায়গাতে তাই মনে হচ্ছে। কারণ আপনার দিনের শেষে গণতন্ত্রের বিরোধী দল লাগে, আর সেই বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। যেরকম আওয়ামী লীগ বিরোধী দল মানুষ বিএনপি কে করতো, জাতীয় পার্টিকে দিয়ে হয়নি, এবারও জামাত এনসিপি কে দিয়ে হবে না। সুতরাং আমি শেষ করি, বিএনপি সুবুদ্ধির উদয় হোক, না হলে। আর আরেকটা আমি একদম এটা বলি শেষ করছি, আওয়ামী লীগ এত অভিজ্ঞ রাজনৈতিক সংগঠন এবং জনতার আন্দোলন এমন, আওয়ামী লীগের কারো কাছ থেকে কোনো পরামর্শ নিতে হবে না। আওয়ামী লীগের মতো করে তার মতো রাজনীতি করবে। কিন্তু বিএনপি যে স্থিরতার কথা বলে, বিএনপি যে বলে সবাই রাজনীতি করবে, সেটা এখন প্রমাণ দেওয়ার দায়িত্ব বিএনপির। কারণ বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, অতীতে যেরকম আওয়ামী লীগকে মানুষ দেখতে চেয়েছিল উদার হতে, হয়নি আওয়ামী লীগ উদার, তার জন্য বাংলাদেশ সাফার হয়েছে, মুক্তিযোদ্ধারা সাফার হয়েছে, ইভেন মুক্তিযুদ্ধ ইতিহাস এখন রিমান্ডে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আওয়ামী লীগের বাইরে সব শক্তিকে অনুরোধ করব যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশ, এইটা নিয়ে কোনো দ্বিধা রাখা যাবে না। রহমান বলেছে, আমি আজকে কোর্ট থেকে আসার সময় জাম ছিল দেখে ইউনিভার্সিটির ওই ইয়া দিয়ে আসছিলাম, কি নাম আপনার ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে, যে ব্রিটিশ আমলে এক ডিসি ছিল ফুলারের নামে ফুলার রোড থাকবে, আর স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু নামে থাকবে না। এই বেঈমানি মুনাফিকি জাতি সহ্য করবে না, বিশ্ব সৃষ্টিকর্তাও সহ্য করবে না। ধন্যবাদ। আপনি শুরুতে যেটা বললেন, হাসানুল হক ইনু বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনীতি তিনি করেন, তাকে ফাঁসি দেয় না, এটাই আমি আশ্চর্য হয়ে গেছি। কারণ অন্যরা জামাতের কমন শত্রু, শুধু জামাতের, কিন্তু হাসানুল হক ইনু বিএনপি এবং জামাতের কমন শত্রু বা প্রতিপক্ষ। আমি তো ভেবেছিলাম তার ফাঁসি দিবে, বরং আমি বিস্মিত হয়েছি তাকে ফাঁসি কেন দিল না। এটাও একটা রাজনীতি, আমরা জানি কার ভয়ে দেয় নাই, কেন জানি সেটা আমরা জানি। কারণ তাহলে সারা পৃথিবীতে এই বিষয়টা বেশি আলোচিত হয়ে যাবে যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন প্রগতিশীল রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধার ফাঁসি, তাহলে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়বে, এই মুসলেকা সরকার আরো বেশি বিপদে পড়বে। সেই জন্য এটা করে নাই, আমরা জানি। এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ কি বলেছেন তার একটা উদাহরণ দিই। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন, কারণ কবিরা সামনের বিষয়গুলো দেখতে পারেন, তিনি বলেছিলেন যে স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে
পাকিস্তানও ভাঙার দায়ে পাকিস্তানের পক্ষের মানুষগুলো, মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলো মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে। 2বার বললাম কথাটা। ঠিক সেই কথাটাই কিন্তু হাসানুল হক ইনু তিনি এজলাস থেকে বেরোনোর পর প্রতিক্রিয়া জানিয়েছেন যে পাকিস্তান ভেঙেছি এবং দেশ স্বাধীন করেছি, এই অপরাধে আমাকে এই সাজা দেওয়া হলো। তিনি কিন্তু একটা স্পষ্টতই বলেছেন। আমরা দেখেছি তিনি কিন্তু চাইলে পালিয়ে যেতে পারতেন, তিনি যাননি। আত্মগোপনে যেতে পারতেন, যাননি। কারণ তারা ফ্রিডম ফাইটার ছিল, তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে ওস্তাদ, পালিয়ে থাকতে পারতেন, পালাননি। তিনি ভয় পাননি, ভীত হননি। তো এই যে যারা এই বিচারটা করছে, এটা আমাদের নিয়তি ছিল। এটা ডক্টর হুমায়ুন আজাদ স্যার আগেই বলে গিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে তার এই রায় দিয়েছে। আমি এই রায়ের তীব্র নিন্দা জানাই। এই আদালতের এই আদালত হচ্ছে ক্যাঙ্গারু কোর্টের চাইতে কোনো অংশই কম না। আমরা জানি যে এখানে আদালতে শুধু উকিল নিয়োগ দিতে দেয় না, এমনকি কি ধরনের বিচার করে আমরা জানি। আদালতে কিভাবে আক্রমণ করেছে সেটাও আমরা জানি। তাই এই বিচারে কি হলো না হলো এটা আমার আগ্রহ নাই। আর যেহেতু 10 বছর সাজা দিয়েছে, 10 বছর কি উনি বাঁচবেন না। এই সরকারই দেখেন 2 বছর থাকে কিনা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হাসানুল হক ইনুকে, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে আমরা বের করে আনবো। বাংলাদেশের মানুষ তাকে বের করে আনবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে বের করে আনবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা শীঘ্রই আপনি দেখতে পারবেন। আনমিউট করেন। থ্যাংক ইউ ফরিদ ভাই আপনাকে। আমাদের আরেকজন প্রিয় মানুষ, প্রিয় আলোচক, আমি আগেই বলে রেখেছি, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব যোগ দিয়েছেন। মামুন ভাই আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা নিয়ে। মামুন ভাই আপনার কাছে এই বিষয়ে যেতে চাই। আমার আপনার কাছেও জানার আগ্রহ। এর আগে শেখ হাসিনার সাজা হয়েছে, আসাদুজ্জামান খান কামালের হয়েছে, সাবেক আইজিপির হয়েছে, আরো বেশ কয়েকটা মামলার এর আগে রায় হয়েছে। এটা বোধহয় 8ম রায় বা 6ষ্ঠ রায়। কিভাবে দেখছেন এই মামলার রায়কে এবং এই রায়ের প্রতিক্রিয়ায় যা হাসানুল ইনু বলেছেন, তার স্ত্রী বলেছেন, তারা বলেছেন এটা একটি আরোপিত রায়, আপিল করা হবে। হাসানুল ইনু নিজে বলেছেন পাকিস্তান ভেঙেছি, সেই অপরাধে এই ধরনের সাজা দেওয়া হচ্ছে। তিনি বলেছেন জিয়াউর রহমান আমল তাকে একবার সাজা দেওয়া হয়েছিল, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের সময় আবার তিনি সাজা পেলেন। কিভাবে দেখছেন এই বাংলাদেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব হাসানুল ইনুর এই রায়কে? সৈয়দ মামুন মাহবুব। জি, ধন্যবাদ। দেখেন, হাসানুল হক ইনু একটা সংগ্রামী ঐতিহ্য আছে। আপনারা জানেন কিনা, হাসানুল হক ইনু যখন ফেব্রুয়ারির দিকে আমাদের প্রাণপ্রিয় জাতীয় পতাকা করা হলো এবং আপনার এইটা বাংলাদেশের ম্যাপ দিয়ে পতাকা সিরাজুল আলম খান, আসম রব, রাজ্জাক ভাইরাও পরামর্শ দিল, হাসানুল হক ইনু তখন বুয়েটের ছাত্রলীগ নেতা। তো এই পতাকাটা বুয়েটের একটা হলে ইনু ভাই নিজ মুখে বলা, অনেক আগে টিভিতে, হাসানুল হক ইনু সাহেব তার এক বন্ধুর রুমে রেখে দিয়েছিল। ওই যে আপনার আসম রব যে পতাকা তুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে, ইনু ভাই দৌড় দিয়ে যখন সিদ্ধান্ত হলো বুয়েটের হল তো কাছেই, আহসানুল্লাহ হল হবে, সেখান থেকে হাসানুল হক ইনু আপনার পতাকা নিয়ে দৌড়ে আসলো, রব্বাহির হাতে দিল, রব্বাহি উত্তোলন করলেন এবং একটা দেশের মধ্যে থেকে মানে আমাদের যে বিরচিত মুক্তিযুদ্ধের যে নানা পর্ব, ধরেন 48-এ 30শে জানুয়ারি একটা জিন্নার মুখের উপরে নো নো বলা, যখন জিন্না বলল উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তারপরে ধরেন 49-50-এ পাকিস্তান গণপরিষদে ওরকম একটা সাম্প্রদায়িক অন্ধকার পাকিস্তানে কুমিল্লার কৃতি সন্তান, যাকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা তাড়িয়ে দিনের পর দিন নির্যাতন করে হত্যা করেছিল, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি পাকিস্তান পার্লামেন্টে অসাধারণ বক্তৃতা দিয়েছিল কেন বাংলা ভাষাও পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে হবে, সেও একটা আন্দোলনের পর্ব। তারপর তো আমাদের 52, 62, 66 সালে বঙ্গবন্ধুর 6 দফা, 69-এ ছাত্রদের গণঅভ্যুত্থান, কিছুদিন আগে আমরা যাকে হারালাম সেই মুকুটহীন সম্রাট গণঅভ্যুত্থানের তোফায়েল আহমেদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সেখানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন সহ সব
মুক্তিযুদ্ধের, তখন তো মুক্তিযুদ্ধ হয়নি, বাংলাদেশের সাহিত্য শাসনে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর কারাগার থেকে জনগণের বঙ্গবন্ধুকে মুক্ত করে বেরিয়ে আনা, 6 দফা এবং 11 দফা এক স্রোতে মিলে যাওয়া, 70-এর নির্বাচন, এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধু এই কারণেই নির্বাচনে গিয়েছিলেন যে আমি দেখাতে চাই যে বাংলার পক্ষে প্রতিনিধিত্ব কে করবে। এবং তারপরে তো 71-এর 1 মার্চ থেকে অনেক ইতিহাসবিদ বলে যে আমাদের আরেক উপমহাদেশের বা সারা বিশ্বেরই অসাধারণ নেতা, আমি তো বলি সেইন্টের মতো, মহাত্মা গান্ধীও যে অসহযোগ আন্দোলন করতেন, স্বদেশী আন্দোলন, সেটাকেও প্রায় ম্লান হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে 1 মার্চ থেকে 25 মার্চ কাল রাত পর্যন্ত যে আপনার অসহযোগ, অর্থাৎ ডি জুরোই পাকিস্তান সরকার থাকলো, তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের আমার এই বাংলাদেশে ডিফ্যাক্টো গভর্নমেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের। আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী তাজউদ্দিন আহমেদেরও সহযোগী ব্যারিস্টার আমির ইসলাম সাহেব এখনো আমাদের মাঝে আছেন। তো স্যারের সঙ্গে অনেকদিন কাজ করেছি একসঙ্গে। স্যার বলতেন যে প্রত্যেকদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু বলতো, তাজউদ্দিন কি কি সার্কুলার লিখবি লেখ, এবং তাজউদ্দিন সাহেব আমির ইসলাম কামাল সাহেবকে নিয়ে পরের দিনে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা, হাসানুল ইনুরাও তখন সবাই মিলে। তো সেই হাসানুল ইনু ভাই মুক্তিযুদ্ধ তার অসাধারণ অবদান। তারপরে তো জাসদ হলো, জাসদে উনি গেলেন। 75-এর 7 নভেম্বরে কর্নেল তাহের এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ বলেন যাকে, জিয়াউর রহমানের সঙ্গে যে বৈঠক হলো জিয়ার বাসায়, সেখানে কিন্তু কর্নেল তাহের ছিলেন, কর্নেল তাহেরের সঙ্গে হাসানুল ইনুও ছিলেন, সম্ভবত 6 তারিখ কি 5 তারিখ রাত নভেম্বরে 75। এবং তারপরে তো জাসদ এক ধরনের বিপ্লবের দাবি করে, বিপ্লব তো জিয়াউর রহমান নিয়ে নিলেন, তার নেতৃত্ব নিয়ে নিলেন, বিপ্লব কেউ করলেন। কর্নেল তাহের অপেক্ষা করছে শহীদ মিনারে, মাইকিং হচ্ছে, জিয়াউর রহমান আসবে, ঘোষণা দেবে। জিয়ার আসলেন না। কয়েকদিনের মধ্যে কর্নেল তাহের, হাসানুল ইনু, আজকের মাহমুদুর রহমান মান্না, ওই সময়কার আরো আসামর অবভাইটাই সবাই গ্রেপ্তার হলো। এবং সেখানেও কর্নেল তাহের, আমার মনে আছে বই পড়ে যা বা ইতিহাসে, সেখানেও আপনার হাসানুল ইনু সাহেবের বোধহয় 8 বছর না 7 বছর জেল হয়েছিল। এবং আমি শেষ করে আনি, এবং তারপরে এরশাদ বিরোধী আন্দোলনে 86 সালে যখন আওয়ামী লীগ 8 দল, অর্থাৎ আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, মুজাফফর ইলেকশনে গেল, ইনু ভাই কিন্তু মেনন ভাইকে সাথে নিয়ে 15 দল থেকে 5 দল করলেন। 5 দল করে ওনাদের মতো একটা আন্দোলন করলেন। পরবর্তীকালে 90-এর 3 গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম জিয়ার নেতৃত্বে 7 দল, এবং মেনন ভাই, ইনু ভাইয়ের নেতৃত্বে, রাশেদ খান মেনন, হাসানুল ইনুর নেতৃত্বে 5 দল। এবং জাসদের যে রবভাই ওর নানা ডেভিয়েশন হলো, আপনার সাবেক নেতা এই যে স্বাধীনতার যে ঘোষণা পাঠ করেছিল বঙ্গবন্ধুর নির্দেশে, শাহজাহান সিরাজ সাহেব, তারাও জাসদ বেরিয়ে গেল। তখন জাসদ ছাত্রলীগের যে মূল ছাত্রলীগ সেইটা এবং জাসদের যাই অংশ ছিল সেইটা কিন্তু ইনু ভাই নেতৃত্ব দিয়েছে। এবং আপনাদের জানা আছে কিনা, 90-এর 8ই ডিসেম্বর ইনু ভাই রমনা থানায় একটা মামলা করেছিল এরশাদের বিরুদ্ধে, যে রাষ্ট্রদ্রোহ মামলা, এবং উনি বলেছিলেন যে দুর্নীতির মামলার চেয়ে বড় অপরাধ এরশাদ সংবিধান লঙ্ঘন করেছিল। তারপরে তো আন্দোলন 2001 থেকে 6 শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট, প্রথমে 14 দল, প্রথমে 11 দল, তারপরে 14, তারপরে মহাজোট। আমি এই ভূমিকাগুলো এই জন্য আনলাম, আপনার যারা তরুণ দর্শকরা, একেবারেই তরুণ যারা, তাদের জানা দরকার যে আমাদের বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে হাসানুল ইনু ভাইয়ের নেতৃত্বাধীন জাসদ হয়তো এখন বর্তমানে অনেক সংকুচিত হয়ে এসছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম, গণতন্ত্রের বিকাশ, মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন, এর মধ্যে জাহাঙ্গীর ইমামের নেতৃত্বে গণ আদালত, সেখানে হাসানুল ইনু, আরেকজন কাজী আরেফ আহমেদ যিনি মারা গিয়েছিলেন সর্বহারাদের হাতে, তাদের ভূমিকা, অর্থাৎ এইগুলো সব মিলেই আমাদের বাংলাদেশ, আমাদের গর্বিত বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এইখানে আসিফ নজরুল এবং ইউনূস সাহেবরা তো এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কেন এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, এটা তার প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধের বিচার কখনো ন্যায় বিচার হয় না। প্রতিশোধের বিচার আরেকটা প্রতিশোধকে আমন্ত্রণ করে।
এক্স্যাক্টলি। ধরেন আমি একজন আইনজীবী হিসেবে বহুবার বলেছি, ইভেন আওয়ামী লীগ আমলেও অনেক সময় আমি বলেছি যে আপনি ন্যায় বিচার করবেন না প্রতিশোধের বিচার করবেন, এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা না একটা জায়গায় বাস মাস্ট স্টপ। দেখেন আমরা অনেকে, অনেক বিপ্লবীরা অনেক সময় অনেক অতি বিপ্লবী বা অতি মুক্তিযোদ্ধারাও, মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদাররাও বঙ্গবন্ধুকে অনেক দোষ দিতেন যে বঙ্গবন্ধু কেন ন্যাশনাল অ্যামনিস্টি ঘোষণা করলেন ৭২-এ। বঙ্গবন্ধু ৪টা অপরাধের জন্য তাদের বিচারে শুরু করে দিয়েছিল: হত্যা, ধর্ষণ, রাহাজানি, বাড়ি ঘরে আগুন দেওয়া। এবং তাতে মোটামুটি চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার শুরু হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু যেটা অ্যামনিস্টি দিয়েছিলেন বা সাধারণ ক্ষমা, সেটা ধরেন কেউ শান্তি কমিটিতে ঢুকেছিল, কেউ রাজাকার বাহিনীতে নাম লিখিয়েছিল, কিন্তু যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই। বঙ্গবন্ধু চেয়েছিলেন একজন জাতির জনক হিসাবে যে রাষ্ট্রকে আমি গড়ে তুলি, ঠিক আছে তোমরা ভুল করেছো, যারা ফৌজদারি অপরাধ করেছো তাদের বিচার হবে, আর যারা তোমরা যে কোনো কারণই হোক করনি দেশ গঠনে আসো। একজন ন্যাশনাল স্টেটসম্যানের এটাই অ্যাটিটিউড থাকে। তো আজকে ইনু ভাইয়ের যে বিচার, আমি তো বরং অবাক হয়েছি, আমি তো ভাবছি ইনু ভাইকেও ফাঁসি দেবে। ইয়েস, আমিও তাই বলছি। এইটা তো দেখার বিষয়। তো এগুলো বিচার, যেটা দুর্ভাগ্য হবে, ইউনূস তো নাই, পালিয়ে যাবে বা পালিয়ে যাওয়ার পথে, কিন্তু যেটা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বুঝতে পারছে না যে আপনি যদি রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ না আনেন, আওয়ামী লীগ সহ 14 দলকে সুষ্ঠুভাবে রাজনীতি না করতে দেন, তাহলে দেশের কি হবে সেটা পরের কথা। এনাদের বিরুদ্ধে বা অনেকের বিরুদ্ধে যদি এই নেতাদের বলছেন, অন্যান্য ধরেন কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী যারা আওয়ামী লীগের আমলে ব্যাংকগুলোকে লুট করেছে, আপনি তাদের বিচারও আর করতে পারবেন না। দিন শেষে কোনোটারই আর বিচার হবে না। ইভেন ধরেন আওয়ামী লীগেরও যারা সত্যিকার অর্থে যদি কেউ দোষী থেকে থাকে, তাই না, হ্যাঁ, মানুষ তো আর সাধু না, সেটারও আপনি আর কোনো বিচার হবে না। কারণ আপনি যখন তাকে দেশেই আসার পরিবেশ রাখবেন না, আপনি যখন তার রাজনৈতিক অধিকার কেড়ে নেবেন অন্যায়ভাবে, তখন আপনি আর ন্যায় বিচারের পথে হাঁটবেন না, আপনি প্রতিশোধের পথে হাঁটবেন। তো আমি মনে করি হাসনাত ইনু সাহেবের ওয়াইফ, উনিও একজন সংগ্রামী নারী, জাসদের নেত্রী, এবং ইনু ভাইয়ের আজকে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন, অসাধারণ। বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এবং প্রথম দিন থেকে ইনু ভাই কিন্তু কখনো তার সেই অম্লান হাসি, কারণ হাসনাত ইনু, রাশেদ খান মেনন, মুজিবুল ইসলাম সেলিম, এদের প্রতি আমার একটা পার্সোনাল লাইকিং। কেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতে আসি, ধরেন এই তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের, এনারা সহ এই কয়টা নাম, তাদের কাছ থেকে নানা কারণে মিছিল মিটিংয়ে দেখার সৌভাগ্য হয়। মানে একটা ফাদারলি, ধরেন ইনু ভাই, মেনন ভাই, মুজিবুল ইসলাম সেলিম, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, এদের আপনি কখনো, এখন তো দুজন প্রয়াত হয়েছেন, তোফায়েল এবং আব্দুর রাজ্জাক, এদের যখন নিজেরা কোনো জায়গায় বসতো, আপনি অবাক হয়ে যাবেন, মনে হতো বিমূর্ত বাংলাদেশ চলে এসছে। 60-এর দশকে সেই স্মৃতি, 70 দশকের স্মৃতি, মুক্তিযুদ্ধে তাদের একে অপরের নানা দ্বিমত সত্ত্বেও। তো যে কারণে আমি মনে করি হাসনাত ইনু ভাই যথার্থ বলেছেন। আমাদের সাবেক প্রধান বিচারপতি এবং যিনি অন্যতম সফল তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, বিচারপতি হাবিবুর রহমান শেলী সাহেব, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। উনি সুপ্রিম কোর্টে একটা আলোচনা সভায় অনেক আগে, আজ থেকে 25 বছর আগে, উনি বলেছিলেন রায়ের সমালোচনা করার অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ। আপনি বিচার নিয়ে প্রশ্ন না করতে পারেন, আদালত নিয়ে প্রশ্ন না করতে পারেন, কিন্তু রায় নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন, এটা নাগরিকদের অধিকার। এখন আমি আজকে রায় নিয়ে কিছু বলতে পারছি না, রায়টা আমি এখনো দেখিনি, কি অভিযোগ, কি কারণে, কি প্রমাণের বেসিসে দিল। তবে নিঃসন্দেহে আপিল করবে, ইনু ভাইয়ের ফ্যামিলি তো বলেছেন। এবং এই মামলাগুলো হচ্ছে মূলত এগুলোর জন্য, এই 71-এর যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে বিচার করার যে জামাত শিবিরকে উৎসাহ দেওয়ার জন্য ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ তার যে পুরা পাকিস্তানি রাজাকার দ্রোহ গ্যাংরা করেছে, আমি তো মনে করি বিএনপি নিজেরা বলছে মুক্তিযুদ্ধের পক্ষের কথা, তাদের ফেলো মুক্তিযোদ্ধাদের এই আইনে বিচার করা মুক্তিযোদ্ধাদের ক্ষতি হবে না, বরং বিএনপি বিতর্কিত হবে। মানুষ বলবে যে বিএনপি ও জামাত ইউনূস সরকারের এক্সটেনশন কিনা।
কারণ এখন বাই দিস টাইম ইট হ্যাজ বিকাম অ্যাবান্ডেন্টলি ক্লিয়ার যে ইউনুস এজেন্ডাই নিয়েছিল বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানো। তাতে তার দুইটা স্বার্থ, সে তো একটা এন্টি বাংলাদেশ লোক, প্লাস আমাদের বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মুরব্বীদের খেলাধুলা করার চর্চাটা করা, অর্থাৎ এই দেশ ধর্মান্ধরা নিয়ে নিয়েছে, সুতরাং আমরা এবার সৈন্যবাহিনী নিয়ে ঢুকবো। তো আমি ইনু ভাইয়ের প্রতি আবারও তার আজকে যে দৃঢ়তা দেখিয়েছেন, স্বভাবসুলভ হাসানুল হক ইনু, সংগ্রাম, দ্রোহ এবং দ্রাহের নাম। আমি মনে করি ইনু ভাই তার লড়াই, আইনি লড়াইও চালাবে, রাজপথেও তার দল যারা করে, এবং বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের এই অপমানজনক বিচার কোনোদিন মেনে নেবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিণতি কি হবে? তিনি কি দেশে আসবেন? দেশে আসলে তিনি কি বাঁচবেন, মরবেন, ফাঁসিতে লটকাবেন, না জেলে থাকবেন, জেলে পচবেন, নাকি দেশের বাইরে থেকে তিনি আসতেই পারবেন না, বিদেশের মাটিতে মরবেন? এই বিষয়গুলো নিয়ে আমরা খরচ আলোচনা করি। যারা অল্প বুদ্ধির মানুষ তারা নিজেদের মতো করেন নানা রকম, যাকে বলা হয়, প্রেডিকশন দেন। আওয়ামী লীগের যে সকল অল্প বুদ্ধির লোক আছেন তারা যে অনুমান করেন সেটা হলো শেখ হাসিনা একেবারে বিশ্ববিজয়ী জুলিয়াস সিজারের মতো, আলেকজান্ডারের মতো ঝড়ের গতিতে উল্কাপিণ্ড হয়ে, সুনামি হয়ে বাংলাদেশে ঢুকবেন। তারপর ওই যে পুঁথির মতো, পুঁথিতে যেভাবে আছে যে মহাবীর অমুক কাতারে কাতারে শূন্য কচু কাচরা করেছে, সেইভাবে শেখ হাসিনা এসে, যেহেতু আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন রয়েছে তাদের সবাইকে তিনি কচু কাটা করবেন, সবাইকে ডলা দিবেন, সবার উপর বুলডোজার চালিয়ে দেবেন। বাংলাদেশে যে সমস্ত মানুষ গত 2 বছর আওয়ামী লীগের লোকদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, মামলা দিয়েছে, মোকদ্দমা দিয়েছে, ঘর বাড়ি লুট করেছে, তাদের সবাইকে এমন প্রতিশোধ শেখ হাসিনা নেবেন, সেই প্রতিশোধের দৃশ্য দেখে আওয়ামী লীগের লোকজন জোরে জোরে বলে উঠবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। এরকম এক শ্রেণীর লোক আছে না? আছে। আরেক শ্রেণীর লোক আছে যে শেখ হাসিনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে, এত অন্যায়, এত জুলুম, 17 বছর যাবৎ এত ফাঁকিবাজি, এত মিথ্যা কথা, এত প্রতারণা, কাজেই অদৃষ্ট আল্লাহ বলে যে জিনিস আছে, আল্লাহর হুকুমই তার ক্ষমতা গেছে, আর আল্লাহর হুকুমে সে পচে গলে দুর্গন্ধ হয়ে পুজ রক্ত হয়ে সে যেখানে আছে, মরা তো দূরের কথা, সে এরকম একটা অবস্থা হবে মৃত্যুর আগে যে সকল মানুষ ঘৃণায় তার থেকে তার সেই অবস্থা দেখে মুখ ফিরিয়ে নেবে। এবং ইতিমধ্যে দেখবেন এআইতে শেখ হাসিনা অসুস্থ এরকম কিছু খুব বিকৃত ছবি এই ধরনের কথা যারা বলেন তারা ছাড়ার চেষ্টা করেছেন। তো তারপরে তার সেই অবস্থা, বৃদ্ধকালে মরার আগে এমন একটা অবস্থা তৈরি হবে যে শেখ হাসিনা নিজেই বলবে, হে আল্লাহ, আমাকে মৃত্যু দাও, আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। এবং সে এত অপরাধ করেছে যে আল্লাহ হয়তো তাকে তওবার যে সুযোগ সেটাও হয়তো দেবে না। এইগুলো একটা বক্তব্য। আর একটা গ্রুপ বলার চেষ্টা করছে যে না, তাকে বাংলাদেশ সরকার, তারেক রহমান সাহেবের সরকার কূটনৈতিক চ্যানেলে আমেরিকার উপর প্রয়োগ করে ভারতকে রাজি খুশি করিয়ে বা ভারতকে চাপ দিয়ে তারা বাংলাদেশে আনবে, এখানে তার ফাঁসি কার্যকর করা হবে। এবং বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এরকম বড় পর্যায়ে যারা লোকজন রয়েছেন তাদের এই প্রথম যে ফাঁসি সেটা শেখ হাসিনার মাধ্যমে দিয়ে মানে কার্যকর করে একটা অনন্য নজির বাংলাদেশে স্থাপন করা হবে। এরকম মানে অসংখ্য কথা যে যার মতো করে বলছে, কিন্তু কথা যাই বলুন না কেন বা যেভাবে আপনি ন্যারেটিভ তৈরি করুন না কেন, দিন শেষে প্রায় সব কথাগুলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভান্ডারে জমা হচ্ছে। ইংরেজিতে যে একটি কথা আছে যে এনি পাবলিকেশন আইদার ইন ইউর ফেভার অর against you, it does not matter, as because it ultimately goes to your pocket. যে কোনো মন্দ জিনিস হোক, ভালো জিনিস হোক, আপনার যে কোনো প্রচারণা, প্রোপাগান্ডা শেষমেশ আসলে যার বিরুদ্ধে করা হয়, যার পক্ষে হয়, তার দিকেই চলে যায়। যখন এই যে শেখ হাসিনা সম্পর্কে যত কথাবার্তা পক্ষে বিপক্ষে হচ্ছে, সেখানে আসলে মূল নায়িকা হিসাবে
সব কিছু শেখ হাসিনার ভাণ্ডারে চলে যাচ্ছে। ফলে যাদের মাথায় বুদ্ধি আছে, আমরা বরিশালে আঞ্চলিক ভাষায় বুদ্ধিকে বলি কাশেম, তো যাদের মাথায় কাশেম আছে তাদের কাছে শেখ হাসিনার বেঁচে থাকাটাই হলো একটা সবচেয়ে বড় সমস্যা। মানে যারা শেখ হাসিনার বিরোধী লোক আর শেখ হাসিনার যারা পক্ষের লোক, তাদের কাছে শেখ হাসিনার বেঁচে থাকাটা হলো আশীর্বাদ। তো সেই দিক থেকে এই যে শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে একটা বিরাট গ্রুপ দাওয়া করছে, চেষ্টা করছে। আর শেখ হাসিনার মরে যাওয়া নিয়ে তার বিপক্ষে যারা লোকজন আছেন তারা একের পর এক স্বপ্ন বাসর সাজাচ্ছেন। আর এই স্বপ্ন বাসরে শেখ হাসিনার পতনের জন্য যারা দেশের ভেতরে, দেশের বাইরে, লন্ডনে, আমেরিকাতে, সব জায়গাতে, এমনকি অ্যান্টার্কটিকাতে বসে যারা চেষ্টা করেছেন, তারা সবাই আবার ভিতর সন্ত্রস্ত হয়ে যাচ্ছে যে কেন এই ভদ্রমহিলা মরছেন না, তার কেন কুড়ুকুষ্টি হচ্ছে না, তার কেন যাকে বলা হয় ডায়রিয়া হচ্ছে না, তার কেন কলেরা হচ্ছে না, গুটি বসন্ত হচ্ছে না, কেন 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 করোনা কেন হচ্ছে না, করোনা। এই জিনিসগুলো তারা চিন্তা করছে। এই যে এত বজ্রপাত সারা দুনিয়াতে হয়, কোনো বজ্রপাতকে শেখ হাসিনাকে দেখে না। তো এই জিনিসগুলো চিন্তা করতে করতে তারা হতাশ হয়, মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত হয়, এবং তারা চিন্তা করে যদি শেখ হাসিনা আবার কোনো কারণে ফিরে আসে তাহলে তো তাদেরকে ছাড়বে না, ডলা দিয়ে ছাড়বে যে কোনো মূল্যে। তো এই যে শেখ হাসিনা সম্পর্কে মানুষের যে ভয়, এই ভয় আমেরিকাতে চলে গেছে, এই ভয় অনেকে চলে গেছে। তারই ধারাবাহিকতায় একজন সাবেক মার্কিন কূটনীতিবিদ, তার নাম মিস্টার জন, তিনি বাংলাদেশে একটা সময় ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন, ছেলে বউ পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, ব্যবসায়িক অঙ্গনে, ইন পার্সনে আমেরিকার যে দূতাবাস, সেই দূতাবাসের যত কর্মকর্তা এ যাবৎকালে আমি দেখেছি 80-র দশক থেকে আজ পর্যন্ত জনের মতো এত ওয়েল কানেক্টেড কেউ ছিলেন না। সবার সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। কিন্তু এই লোকটি তলে তলে আসলে ডিপ স্টেটের একজন সক্রিয় কর্মী হিসেবে, এজেন্ট হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, এবং তার এই কর্মকাণ্ড 2012 সন থেকে এটি প্রবল থেকে প্রবল আকার হয়, বিশেষ করে ড্যান ডাব্লিউ মজিনা যখন রাষ্ট্রদূত ছিলেন। এবং পরবর্তীতে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে পাকিস্তানে একটি স্টেশনের চিফ করা হয়, এবং সেখান থেকে তিনি এই যে এখন বাংলাদেশের মধ্যে যে সকল মানে যাকে বলা হয় অনার সৃষ্টি তৈরি হচ্ছে, যে সকল উগ্রবাদ, জঙ্গিবাদ চালু হয়ে গেছে, এবং যেই পাকিস্তানের উগ্রবাদের সঙ্গে যে সকল কানেক্টিভিটি তৈরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে খোদ আমেরিকাতে, এবং ইসরায়েল যে হামাসের কথা বলছে, এটার সঙ্গে জনের যদি সম্পর্ক থাকে আমি আশ্চর্য হব না। এর কারণ হলো জন পাকিস্তানে যে কাজগুলো করেছিলেন ওই সময়টাতে পাকিস্তানে যাদের সাথে সম্পর্ক ছিল তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দক্ষিণপন্থী গ্রুপের সঙ্গে, যেটা আমি আগেই বলেছি, তার সর্বোচ্চ সম্পর্ক ছিল। এই সম্পর্কটির কারণে তিনি যে কানেক্টিভিটিটা করে দিয়েছিলেন, সেই কানেক্টিভিটির কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, পাকিস্তানের জঙ্গিদের সাথে বাংলাদেশের জঙ্গিদের যে সম্পর্ক হয়েছিল, যার মূল কারিগর ছিলেন জন। পরবর্তীতে তার দায়িত্ব শেষ হলে, চাকরি শেষ হলে তিনি এই ডিপ স্টেটের যে বেসরকারি ইউনিটগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়ে যান, এবং এখন শেখ হাসিনার পতনের পরে তার তৎপরতা, পিটার ডিহাসের তৎপরতা, ডোনাল্ড লুয়ের চাকরি হারানো, সব মিলিয়ে মানে এই টোটাল গ্রুপটা হলো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের যে সাথে যারা ছিলেন এদের মতো করে। তো এই জন কথা নাই বার্তা নাই, আমেরিকার লোক, সে বাংলাদেশের কে, কিচ্ছু না। তারপর সে শেখ হাসিনাকে নিয়ে একটা কথা বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে যদি আসে তাহলে তাকে জেলে ঢুকে পচে মরতে হবে। এখন এখানে আমি খুব মানে জনকে প্রশ্ন করতে চাই যে শেখ হাসিনা জেলে মরবে কেন? শেখ হাসিনা তো ফাঁসির মানে আসামি। তো সে বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে সরকার খুব দ্রুততার সঙ্গে, যেহেতু সরকার ক্ষমতায় আছে, আমেরিকা তাদের সঙ্গে আছে, কাজে খুব দ্রুততার সঙ্গে যদি তার ফাঁসির রায়টা কার্যকর করে তাহলে তো তার ফাঁসিতে মৃত্যু হবে। এক। 2 নম্বর হলে জন যে বললো যে তার জেলখানায় মৃত্যু হবে, তাহলে জেলখানায় কি তার স্বাভাবিক মৃত্যু হবে, না তাকে মেরে ফেলা হবে, নাকি তার ফাঁসির রায় কমিয়ে সেখানে
তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিবে হাইকোর্ট থেকে। এটা কি জন জানে? এটা কি ম্যাটিকুলাস ডিজাইন? এটা কি প্রি প্ল্যান? এটা কি আমেরিকার মাস্টার প্ল্যান? এটা কি ডিপ স্টেটের মাস্টার প্ল্যান? আসলে এই কথা আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো সাবেক রাষ্ট্রদূত বা দূতাবাসে কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালীন সময় বা দায়িত্ব পালনের পরে এই ধরনের কথাবার্তা বলেছে, এটা আমি কখনো শুনিনি। কিন্তু জন কেন এই কথা বলল? আবার এই মার্কিন দালাল বাংলাদেশে আছে, রাজনীতিতে আছে, মাঠে ময়দানে আছে, বিভিন্ন ভণ্ড পীর আছে, মাশায়েক আছে, বিভিন্ন ভণ্ড আছে যারা ওয়াজ করে বেলে, এবং তারা সবসময় গ্রহ নক্ষত্র দেখে ওয়াজ করে। যে পক্ষ ভালো অবস্থানে থাকে সেই পক্ষকে আল্লাহর সঙ্গে তুলনা করে ফেলে, আল্লাহর অবতার বানিয়ে দেয়, দেবতার অবতার বানিয়ে দেয় সেই পক্ষকে। মানে আমি সব ধরনের কথা বলছি। তো হিন্দুরা যেমন দেবতা, দেবতার বিধাতার অবতার, মুসলমানরা অলি আল্লাহ, গাউস কুতুব, আল্লাহর বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, এই ধরনের কথাবার্তা এই ভণ্ডরা সবসময় বলতে থাকে। মানে সুযোগ বুঝে তারা ওয়াজের যে ভাষা সেটা পাল্টে দেয়, কীর্তনের ভাষা পাল্টে দেয়, ভজনের যে সুর এটা পাল্টে দেয়। এখন এই জনের কথা মতো জনের যে সকল মানে ডিপ স্টেটের যে সকল বাংলাদেশের দালাল আছে, এজেন্ট আছে বিভিন্ন সেক্টরে, তারাও ঠিক এখন ফতোয়া দিচ্ছে বা বলছে যে ঠিক আছে, শেখ হাসিনা আসতে পারবে না, তাকে জেলে পুড়ে মরতে হবে, মানে জন যা বলছে। এখন যারা ধর্মকর্ম করেন তারা নর্মালি কি করবেন? আল্লাহ, খোদা, ভগবান, ঋষি, গড সেখানে যেভাবে বলা আছে সেভাবে বিশ্বাস করবেন। তো সেক্ষেত্রে তো আলিমুল গায়েব, আল্লাহই সমস্ত গায়েবের মালিক। শেখ হাসিনার কি হবে না হবে আল্লাহর সাথে কেউ বলতে পারেন না। আবার এই মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট আছে যারা জনের কথা মতো রাজনৈতিক অঙ্গনে গলা মিলাচ্ছে, তারা যদি পলিটিক্যাল সায়েন্স পড়ে তাহলে পলিটিক্যাল সায়েন্সের কোন ধারাতে আপনি বলেন তো, এই যে জন যে কথাটা বললো এটার একটা আপনি সমীকরণ দাঁড়াতে পারবেন, সামারি দাঁড় করাতে পারবেন না। এই কারণে রাজনীতি এরকম বহু উত্থান পতন, মানে অসম্ভবকে সম্ভব করার মতো ঘটনা ঘটে। আজকে ভারতের নরেন্দ্র মোদী, তার উত্থান, আজকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পতন, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উত্থান, জামাতের উত্থান, এনসিপির অভ্যুদয়, সব কিছুই আপনি দেখবেন যে একটা পলিটিক্যাল সায়েন্স মেনে এরকম ঘটনা ঘটেছে। আপনি যদি যে কাজ করেন সেই কাজের একটা প্রতিক্রিয়া হবে। এখন এই বাংলাদেশে আসলে এই মুহূর্তে শেখ হাসিনার নাম উচ্চারিত হওয়ার কথা নয়, আমাদের ভুলে যাওয়া উচিত। আমরা সরকারের উপর সবসময় চাপ প্রয়োগ করতে হবে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার হতে হবে, এই হলো আমাদের দাবি। তো সেখানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তারপর এক পক্ষ তাকে ওয়েলকাম করবে, আর এক পক্ষ তাকে ফাঁসিতে টানাবে, আর এক পক্ষ তাকে নির্মূল করবে। বারবার ঘুরে ফিরে শেখ হাসিনার কথা আসছে কেন? এর অর্থ যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, শেখ হাসিনার পতনের পর মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছিল সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মানুষ বাঁচতে চায়, মানুষ টিকতে চায়, নতুন করে স্বপ্ন দেখতে চায়, আর সেই স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে বিকল্প হিসেবে জনগণের মনে যদি হঠাৎ করে শেখ হাসিনার প্রতিচ্ছবি চলে আসে, আওয়ামী লীগের কথা চলে আসে, আপনি বাইরে থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সেটা কি করে বন্ধ করবেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।